তোমাদেরকে যে জোড় সংখ্যা দেখানো হচ্ছিল, জোড় সংখ্যা কত? জোড় যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কত? 12। পূর্ণ সংখ্যা হলো কি 12। কিন্তু যদি কি হয়, বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা কত আর পূর্ণ সংখ্যা? ভেরি গুড, এই যে তোমাদের মনে আছে। এখন আমরা ভাগ করে ভাগ শেষ বের করা শিখছি, হ্যাঁ। যেমন মনে করো তুমি 32 কে ভাগ করবো হচ্ছে কি দিয়ে, তোমার মনে করো 6 দিয়ে। 5 6 কত? 30, ভাগশেষ কত? 2। এখন থেকে আমরা এইভাবে শিখবো। দেখো 32, তাহলে এর আগের কোন সংখ্যাটা হচ্ছে 6 দিয়ে ভাগ যায়? 30, 30 আর বাকি কত? 2। তাহলে 30 ভাগ যাচ্ছে, বাকি যা আছে এটাই হচ্ছে কি ভাগশেষ। যেমন ধরো এই 30-এর 32-এর আগে কিন্তু 24ও কিন্তু ভাগ করা যায়, তাই না? এখন কেউ যদি লেখে যে 24 প্লাস হচ্ছে কত 8 হবে? 24 ভাগশেষ কি 8 হয়? না, তার মানে কি ইমিডিয়েট আগেরটা নিতে হবে, মানে 32 এর ঠিক আগে যেটা আছে ওটা নিতে হবে। কারণ এই 8 কে আবার কিন্তু ভাগ করা যায়, তাই না? ওই 8 কে ভাগ করলে আবার ভাগশেষ কিন্তু 2 আসে, ভাগশেষে 8 আসে না। এটাকে যদি 8 কে যদি আবার এই যে 6 দিয়ে ভাগ করি, 6 একে কত? 6, 2 আসে। বুঝতেছো? এখন তোমাদের বইটা আমাকে একটু দাও। বইয়ে 2 মার্কের জন্য এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, যেটা লাস্ট ক্লাসে কি একটা দেখানো হয়েছিল। আজকে আমরা কয়েকটা শিখবো। Thank you. আচ্ছা, যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়? বিজোড় হয়। বিয়োগ করলে কি হয়? বিজোড় হয়। আচ্ছা, এটা তোমরা জানো। যেমন তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19 পৃষ্ঠায় আছে, দেখো 19-এর 11 নাম্বারের ক, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি বিজোড় সংখ্যা। তো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার মানে কি পূর্ণ সংখ্যার এই যে সাধারণ পদ কি লেখা যায়? বলো 2n প্লাস কি 1 না? যেখানে n হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সুতরাং বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কত হবে? 2n প্লাস 1 কি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায়। তো 4n স্কয়ার প্লাস হচ্ছে কি 4n প্লাস হচ্ছে 1 লেখা যাবে। এটা দিয়ে আমাদেরকে দুইটা এখানে হবে, দুইটা দুইটা প্রমাণ করতে পারবো। আরেকটা প্রমাণ আছে তোমাদের এই যে এখানে 21 নাম্বার, ওটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেওয়া, যদি এর পুরো সংখ্যা দেওয়া আসে। আচ্ছা, প্রথম দুইটা থেকে আমরা কি লিখতে পারি? প্রথম দুইটা থেকে 4n কমন গেলে কত? n ইন্টু n প্লাস 1 লেখা যায় কিনা? n আর হচ্ছে n প্লাস 1, পূর্ণ সংখ্যা নেই অথবা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নেই। দেখো n n প্লাস 1 এই দুইটা সংখ্যার বৈশিষ্ট্য কি? n এর মান যদি তুমি 2 ধরো, এটা 2 হবে, এটা কত হবে?
3 হবে। n এর মান যদি 5 ধরো তাহলে কি 5 আর কি 6 হবে, ঠিক কি না? পরপর যে সংখ্যা মানে পরপর দুইটা সংখ্যা হবে। n এর ভ্যালু যদি আমরা 11 ধরি তাহলে কত হবে? 11 আর কত হবে? 12 হবে। n এর ভ্যালু 20 ধরলে কত হবে? 20 আর কত? 21। পরপর দুইটা সংখ্যার মধ্যে কি একটা জোড় আর একটা কি বিজোড় থাকে না? আর লাস্টে শিখছি একটা জোড় আর একটা বিজোড় গুণ করলে কি হয়? জোড় হয়। বিজোড় বিজোড় আর বিজোড় গুণ করলে বিজোড় হয়। জোড় জোড় হলে বা জোড় বিজোড় হলে কি হয়? যেমন আমরা যদি 6 আর 5 গুণ করি কত হবে? 30। তারপরে 3 আর 7 গুণ করলে কত? 21। দুইটা বিজোড় তখন বিজোড়। 6 আর 4 করলে কত? 24। দুইটা জোড় হলেও জোড়। এভাবে তুমি আরো উদাহরণ দিয়ে দেখতে পারো। এখন এইখানে n আর n প্লাস 1 এর মধ্যে লেখাটা এভাবে লিখবো। n এবং n প্লাস 1 হচ্ছে কি পরপর দুইটি কি ক্রমিক। এখানে পূর্ণ সংখ্যা বললে পূর্ণ সংখ্যা লিখবো, স্বাভাবিক সংখ্যা বললে কি পূর্ণ সংখ্যা। সুতরাং এদের মধ্যে একটি জোড় হলে অপরটি কি হবে? বিজোড় হবে। এখানে একটা জোড় আর একটা কি হবে? বিজোড় হবে। একটি জোড় সংখ্যা এবং হচ্ছে কি একটি বিজোড় সংখ্যার গুণফল কি হয়? জোড় সংখ্যা। ঠিক আছে? সুতরাং n ইন্টু n প্লাস 1 কি সংখ্যা? জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। সুতরাং 4 দিয়ে গুণ করলে কোনো সমস্যা আছে? 4 তো জোড় সংখ্যা। জোড় সংখ্যার সাথে জোড় বিজোড় যাই গুণ করি সমস্যা নাই তো, আছে? তাহলে 4 ইন্টু n প্লাস 1 এটাও কি হবে? জোড় সংখ্যা। তাহলে এই 4n ইন্টু n প্লাস 1 তার সাথে 1 যোগ করলে কি হবে? বিজোড় সংখ্যা। এই শেষ, প্রমাণ হয়ে গেল। লেখো, বুঝে বুঝে লেখো, না বুঝলে বলি। জোড় সংখ্যা। দেখো তোমাদের এই কোশ্চেনটা দেখো, এটা বইয়ে এভাবে দেওয়া নাই, বইয়ে স্বাভাবিক সংখ্যা দিয়ে আছে। বইটা হচ্ছে হলো যে স্বাভাবিক সংখ্যা, বাট পূর্ণ সংখ্যা দিয়ে আসতে পারে। এই যে লেখা হয়ে গেলে প্রশ্ন লেখো, দেখো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে, এটা আমরা 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকে। ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটা পরপর সংখ্যা, পরপর হলে একটা জোড় হবে, একটা কি হবে? বিজোড় হবে। জোড় আর বিজোড় গুণ করলে কি হয়? জোড় হয়। জোড়ের সাথে অথবা বিজোড়ের সাথে 1 যোগ করলে কি হয়?
জোড়ের সাথে এক যোগ করলে বিজোড় হয়, বিজোড়ের সাথে এক যোগ করলে কি হয়? জোড় হয়। তো এখানে বিজোড় সংখ্যা, সরি এখানে জোড় সংখ্যা, সুতরাং তার সাথে এক যোগ করলে কি হবে? বিজোড় সংখ্যা। লেখা হয়ে গেছে? লেখা শেষ? প্রশ্ন লিখছো ওটা? ফাইভে লিখছো? আচ্ছা। ওটার জন্য হচ্ছে হলো একটু পর্যন্ত টাকাটি একদম সেভ, তোমাদের জন্য সহজ হয়ে গেছে। এখানে এসে চেঞ্জ হবে। এখানেও ঠিক মতো লিখতে পারো, যে একটু ঠিক আছে, এখানে তো একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা লেখার পরে এরপরে গিয়ে একটু লেখা চেঞ্জ হবে। সুতরাং n ইন্টু n প্লাস ওয়ান কি 2 দিয়ে বিভাজ্য, ঠিক কি না? যেহেতু জোড় সংখ্যা, n আর n প্লাস ওয়ান গুণ করে কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি ভাগ করা যায় না? কথা বলে না। 4 দিয়ে ভাগ করা যেতে পারে, নাও যেতে পারে, 6। 4 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে সব জোড় সংখ্যা ভাগ করা যায়। 2 4 6। এখন আরো 4 দিয়ে যদি গুণ করি, 4 ইন্টু n প্লাস n ইন্টু n প্লাস ওয়ান কি, সুতরাং কি 8 দিয়ে বিভাজ্য। এটা বুঝতে বুঝো নাই? আরো 4 যোগ হয়েছে না? মনে করো একটা উদাহরণ দিই, দেখো n হচ্ছে ধরলাম 17, তাহলে n প্লাস ওয়ান কি 18, 2 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে, কারণ এই 2 দিয়ে ভাগ করলে 11টা লাগবে 9, তারপরে গুণ করে যাবে, ভাগ তো যাচ্ছে। যদি এখানে সামনে একটা কি থাকে, 4 থাকে, কি থাকে 4, তাহলে 8 দিয়েও ভাগ যাবে। এই যে 4 আর 8 কাটাকাটি 2, আবার এটা দিয়ে কাটাকাটি দিচ্ছে। বুঝেছো? আবার আবার খেয়াল করো, শুধু n ইন্টু n প্লাস ওয়ান, এটা 8 দিয়ে ভাগ নাও যেতে পারে। যেমন n ধরলাম তোমার হচ্ছে হলো 18, বা মনে করো n ধরলাম 20, তাহলে n প্লাস ওয়ান কত? 21, এটা 8 দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে দিলে এখানে কত হয়? 5, 4 দিয়ে ভাগ করলে এটা 2 আছে, দশমিক আছে। কিন্তু তুমি যদি সামনে একটা 4 দিয়ে দাও, কি দিয়ে দাও? 4। 4 আর 8 সবসময় কাটাকাটি করে 2 আসবে। দেখো ব্যাপারটা এরকম, যে 4 আর নিচে 8 দিয়ে ভাগ করলে এখানে কি আসবে? 2 আসবে। এই 2 দিয়ে তো এটাকে ভাগ করা যাবে, কারণ এদের মধ্যে একটা জোড় আছে। এবার বুঝছো? তাহলে সহজ কথা হচ্ছে যে এখানে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান, এটাকে গুণ করা যায় কি দিয়ে? ভাগ করা যায় কি দিয়ে? 2 দিয়ে। সাথে গুণ হয়েছে কত? 4, তাহলে 4 ইন্টু 2 কত? 8 দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়ে হিসাব করে, বুঝছেন না? বুঝছেন? তাহলে এইখানে আসছে কত? 4n ইন্টু n প্লাস ওয়ান। সুতরাং 4n ইন্টু n প্লাস ওয়ান প্লাস ওয়ান কে 8 দিয়ে ভাগ করলে আমরা কি শিখছি? যেটাকে ভাগ করা যায় তারপরে অতিরিক্ত যা থাকে সেটাই কি ভাবে ভাগশেষ, প্রথমে শিখলাম। সুতরাং এতকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 1 হবে। ভাগশেষ কি হবে? 1 হবে, শেষ। এই যে প্রমাণ। এগুলো 2 মার্কের জন্য আসতে পারে সবগুলা। তো এই দেখো একগুলো দিয়ে পাচ্ছি, এটা প্রায় সেম, শুধু লাস্টের লেখার একটু পরিবর্তন হবে। দুইটা যে কোনো একটা পরীক্ষা দিতে পারে। হুম। প্রতি ক্ষেত্রে এক থাকে, 1 থাকে, মানে প্রত্যেক ক্ষেত্রে 1 থাকে।
এবার তোমরা দেখো 21 নাম্বার করো। সেম, একদম সেম টু সেম লেখা, শুধু এখানে স্বাভাবিক সংখ্যা দিছে, তো স্বাভাবিক সংখ্যা দেওয়াতে কি মানে 2x+1 না হয়ে 2x-1 দিছে, এটাই। এটা করো, আর এটা করার পরে তোমরা করবে হচ্ছে যে এখন হচ্ছে 11 খ নাম্বারটা ইনশাল্লাহ পারবে। 11 খ প্রথমে প্রথমে এটা করবে, আর দেখা আগেগুলো দেখে দেখে লিখতে পারবে সমস্যা নেই। প্রথমে 21 নাম্বার করো, তারপরে হচ্ছে এই যে 11 খ নাম্বারটা করো। বুঝলি? আসো, আসো। এখানে তো এক্স হবে মনে হয়।
কোশ্চেনটা তো এক্স দিছে। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এক্স দেওয়া যেটা দেওয়া আছে এটা আর কি, তুমি না বললে তুমি আর ধরো সমস্যা নেই, যেহেতু এক্স দেওয়া আছে এক্স দিয়ে করতে হবে। হুম, 11 খ না, ক নাম্বার তো করা হয়ে গেছে, তাহলে খ দেখি। ক্রমিক কি? স্বাভাবিক সংখ্যা কি লিখবা? ক্রমিক স্বাভাবিক, স্বাভাবিক বলছে না এর তো, তার মধ্যে একটি জোড়া করতে দিয়ে দিও। হুম, আচ্ছা, এটা একটু বুঝে সংখ্যা। না হয় নাই তো, তোমার তো 8 দ্বারা ভাগ করলে তাহলে এতে লেখাটা এটার মতো লিখতে হবে। তুমি এটা লেখো নাই? তুমি এটা লেখো নাই কেন? এটা এটা লেখো নাই তুমি নাই, ওগুলো লিখতে দেখো। কোনটা লিখতে হবে কোনটা লেখো না, এটা এটা দেখতে হবে। এটা লেখো নাই, এই যে এই কোশ্চেনটা, এই যে এখানে যে কোশ্চেনটা আছে এটা লেখো নাই তো। বলছে কি মানে তোমার আগেরটা পুরোটা হবে, অতিরিক্ত এটা আসবে। কথা ভালো করে খেয়াল করো কি বলছে। ওদের কাছ থেকে লেখো, পাইয়ে লিখছো আগেরটা, ওই যে ওর কাছ থেকে বুঝে নাও। তো তুমি কোন দেশে আছো? তোমার আমি কি বললাম, বললাম এখানে যে কোশ্চেনটা আছে এটা বইয়ে নাই, কি নেই? বইয়ে নাই। তো কথা ভালো করে শুনবা, না শুনলে না বুঝলে বলবা স্যার বুঝি নাই। তাহলে তোমরা তো কি বুঝো না এটাই বুঝো না। মানে এখানে কোশ্চেন হচ্ছে দেখো যে যে কোনো পূর্ণ সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? 1 থাকবে, এটা একটা প্রশ্ন। তো বলছিলাম কি এটা হলে ওই আগে যেটা ছিল বিজোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যা হবে, ওই লেখা প্রথম লেখাটা একদম সেম টু সেম, শুধু লাস্টে কয়টা লাইন চেঞ্জ হবে এটা বলছি। তো তুমি এখন লেখো না, ওদের কাছ থেকে লেখো, দাদা এটা আবার বসে আছে, ওদের কাছ থেকে লেখো।
কোনটা? হুম, ঠিক আছে, সুন্দর করে লিখছো। হুম, রাত দেখছো? হুম, আগের লেখাই তো, শুধু এন প্লাস ওয়ানের জায়গায় এন মাইনাস, আর কোনো পার্থক্য তো নাই। হুম, হুম। এই কি লিখছো? বেজোড় পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা, এক সংখ্যা। পূর্ণ সংখ্যা তো হচ্ছে তোমার টু এক্স প্লাস ওয়ান, মানে টু এন প্লাস ওয়ান। দেখে দাও, বই তো লেখা আছে, দেখো কি দেওয়া আছে, এন দেওয়া আছে না? তাহলে পূর্ণ সংখ্যা লিখছো কেন? এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। বুঝছো না, বুঝো নাই? হুম, এন তো পূর্ণ স্বাভাবিক সংখ্যা না, বড় হাতের এটা। জেড হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। ক্রমিক কি পূর্ণ সংখ্যা নিলে কি লিখবো? হুম, হ্যাঁ হ্যাঁ। দুটো একসাথে লিখছো কেন? মানে তুমি আবার আগে তোমার দুইটা লিখে ফেলছো, তোমার তো এখানে 8 দিয়ে ভাগ করতে হচ্ছে, হ্যাঁ। বিজোড় বললে শুধু একটু, এক্স মাইনাস কমা দিবে কি? 2 দিয়ে বিভাজ্য, 8 দিয়ে বিভাজ্য। হুম, এতটুকু যদি বিজোড় সংখ্যা প্রমাণ করতে বলে তাহলে এটুকু দিবে। আর যদি 8 দিয়ে বিভাজ্য যায় তাহলে এই যে এটা প্রমাণ করবে। করছো, ইয়া সুবা করছো? প্রমাণ করতে হলে এটা 8 দিয়ে ভাগ করলে বাক্সটা এক থাকবে। তো তোমার কোশ্চেনে আছে, কোশ্চেনে দেখো। হুম, এই লাইন হচ্ছে বিজোড় সংখ্যা বললে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। হুম, তুমি তো আগেরটা ভুল লিখছো, আমার আগেরটা ভালো করে খেয়াল করে নাও। তোমার আগেরটা কি ছিল? আগেরটা দুইটা কোশ্চেন ছিল, দেখো। উল্টে দিবে এখানে। এইখানে আমি বলছি যে দুইটা কোশ্চেন এক লিখে দিবে, ভালো ভালো করে খেয়াল করবে। প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যখন তোমার বিজোড় সংখ্যা বলবে এই যে সাধারণ নিয়ে আসবে, তখন তোমার হচ্ছে যে কি, বিজোড় একটু লিখবে। আর যদি হচ্ছে হলো কি বলে, এই যে বার দিয়ে ভাগ করলে তখন একটু কিন্তু আসার পরে এই যে একটু, একটু কাটলে একটু লেখার দরকার নেই, তখন তুমি এখান থেকে লিখবে। করছো? এই তুমি তো একই জিনিস লিখছো। পূর্ব সংখ্যা লিখছো কেন? পূর্ণ, পূর্ণ। আর পূর্ণ তো হবে না, এটা সে যে কোনো কি বিজোড় স্বাভাবিক সংখ্যা বলছে, প্রশ্ন কি বলছে? বিজোড় স্বাভাবিক সংখ্যা বল। হুম, ঠিক আছে। ওই যে ওখানে এরকম করো নাই? আচ্ছা, করো।
বুঝো নাই না? কেন বুঝো নাই? বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যা, যে একটা জোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেট কত বলো? 2n। 2n, তাহলে পরটা কত হবে? 2n। 2n কি 2 হবে? হ্যাঁ, এই যে বুঝতে পারছো, কারণ 2 করে বাড়াতো, 2 4 6, বিজোড় গুলো কি 1 3 5 7, পার্থক্য 2 না? বুঝছি না? বুঝি নেই? রাত বুঝে না, কোশ্চেন দেখা পার, কোশ্চেন কি বলছে? জোড় সংখ্যা বলছে, কি বলছে? ক্রমিক কি পর পর জোড় সংখ্যা, ক্রমিক মানে পর পর। তাহলে জোড় সংখ্যা স্বাভাবিক সেট কি জোড় সংখ্যা সাধারণ পদ কে 2n। তাহলে তারপরটা কত হবে? আর 2 2 করে বাড়বে। এটা তো ক্রমিক সংখ্যা পাওয়া নাই, ক্রমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পাওয়া নাই, কি বলছে? জোড় সংখ্যা বলছে। কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে ধরি হচ্ছে কি দুটি ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে কি 2n এবং কি, এখানে কি স্বাভাবিক সংখ্যা বা কোনো সংখ্যা কিছু বলছে? দুটি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং হচ্ছে কি 2n প্লাস কি 2। যেখানে মনে করে এখানে তুমি স্বাভাবিক সংখ্যা ধরো, পূর্ণ সংখ্যা ধরো একটা ধরলে কোনো সমস্যা নেই। সুতরাং ক্রমিক জোড় সংখ্যা দুটির গুণফল কত হবে বলো? এই যে এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে দেখবে যে এক মিনিমাম একটা পরীক্ষা দিবে 2 মার্কের জন্য। ঠিক আছে? 2n, 2 একটা কমন যায় না বলো? তাহলে n প্লাস 1 কত হয়ে গেল? 4 × n প্লাস 1। বাকি লেখা লিখতে পারবে না? n আর n প্লাস 1 এদের মধ্যে একটা জোড় একটা কি বিজোড়, তো গুণ করলে কি হবে? জোড় হবে। জোড় হওয়া মানে একটু কি 2 দ্বারা ভাগ হবে। তো 4 দিয়ে গুণ করলে কত? 8 দিয়ে ভাগ হবে। অতিরিক্ত কিছু আছে না? তাহলে ভাগে যাবে, কি যাবে? পুরোপুরি ভাগ যাবে। বুঝছো না? বুঝো না? যেমন ধরো এই যে একটু ভালো করে দেখো, 2 আর 4 গুণ করলে কত হয়? 8। 8 দিয়ে ভাগ যায়? যায়। 4 আর 6 গুণ করলে কত? 24। 8 দিয়ে ভাগ যায়? যায়। 6 আর 8 গুণ করে কত? 48। ভাগ যায় 8 দিয়ে? যাবে। পর পর মনে করো 10 আর 12 ধরলাম, কত হয়? 120। 8 দিয়ে ভাগ করে যাবে, আর করলে 120 হয়। আর আগে যেটা ছিল না, যে যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করলে বা 8 দিয়ে ভাগ করলে বাকি এক থাকে, দেখো 3 কি স্কয়ার করলে কত? 9। তো 9 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 5 কে স্কয়ার করলে কত? 25। তো 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3 8 24। এভাবে মনে করো তুমি 9 ধরো, 9 কে স্কয়ার করলে কত? 81। তো 8 দিয়ে ভাগ করলে কত? 8 10 কত? 80, এক বাকি থাকবে। এভাবে তুমি যদি হচ্ছে আর বড় একটা ধরো, ঠিক আছে, 19 কে স্কয়ার করো, 19 কে স্কয়ার করলে কত? দেখো 300 কত হয়? 61 মনে হয়, কত হয়? স্কয়ার করে দেখো, 361। এখন 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কত? 4 আটা কত? 32। এখানে থাকে কত? 4 1 5 আটা কত? 40। এই যে বুঝছো তো, বেসিক গুলো বুঝছো তো? এটাই বলছে যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গকে 8 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ কি হবে? তুমি যদি উদাহরণ দিয়ে দেখা যায় হবে, তোমাকে কি করতে হবে? সূত্র সাধারণ সবাইকে নিয়ে দেখাইতে হবে, যে সূত্রের মাধ্যমে দেখাইতে হবে, যেটা আমরা দেখাইছি অলরেডি।
শেষ লেখা। তোমরা কি মৌলিক সংখ্যার নাম শুনেছ? মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে কি কি মৌলিক সংখ্যা মুখস্থ হয়ে গেছে নাকি? সংখ্যা তো ঠিক মতো পাবো নাই। প্রথমে বলতে হবে কি, যে সকল স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। যে সকল মৌলিক সংখ্যা কি হয়? স্বাভাবিক সংখ্যা হয়। যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক অথবা কি ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এরা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন কি কি মৌলিক সংখ্যা, যেমন আগে বলা হচ্ছে 2, 3, 5, 7, তারপরে কি 11, 13, 17, 19, 23, তাই তো, এরকম আরো আছে। এক মৌলিক সংখ্যা না কেন? কি বলো? 4 মৌলিক সংখ্যা না কেন বলো? কারণ 1 আর 4 ছাড়াও অতিরিক্ত কি 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এদের বরাবর দুইটা করে উৎপাদক। কয়টা উৎপাদক? একটা 1, আর একটা হচ্ছে সে নিজে। তাহলে একের উৎপাদক কয়টা? একটা, এই জন্য সে মৌলিক সংখ্যা না। ঠিক আছে, বুঝতে পারছো? যতগুলো মৌলিক সংখ্যা আছে সবার উৎপাদক কয়টা? দুইটা। একের উৎপাদক কয়টা? একটা। এই জন্য এক কি না মৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা ছিল সহমৌলিক সংখ্যা। এবার দেখো, তোমার তো সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা অনেক পার্থক্য। মনে করো 8, 8 কি মৌলিক সংখ্যা? 15 কি মৌলিক সংখ্যা? কিন্তু এরা পরস্পর হচ্ছে সহমৌলিক সংখ্যা। মানে যে সমস্ত সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। 8 এর উৎপাদক গুলো কত? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, তারপরে কি 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। 15 কে ভাগ যায় কি দিয়ে? 1, 3, 5 আর কত 15। তো এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক আছে? নাই। সহজ কথা বলবে, যাদেরকে আর কাটাকাটি করা যাবে না। 8 আর 15 কাটাকাটি করা যায় না। দেখো তাহলে সহমৌলিক। অনেকে মনে করবে আরে 8 তো মৌলিক সংখ্যা না, পূর্ণ মৌলিক সংখ্যা না, সহমৌলিক কি হবে? সহমৌলিক মানে এদের মধ্যে এক ছাড়া আর কোনো কি নেই, সাধারণ উৎপাদক কি নাই। এদেরকে আর কাটাকাটি করা কি যাবে না, বুঝতেছি? তো কাটাকাটি করা যেহেতু যাবে না, তারপরে দশমিক কি আসবে? দশমিক আসবে। কি আসবে? দশমিক আসবে। পূর্ণ সংখ্যা হবে না, স্বাভাবিক সংখ্যাও কি হবে না। দুইটা মৌলিক সংখ্যাও কিন্তু সহমৌলিক সংখ্যা হবে, তাই না? কারণ যেমন মনে করো একটা একটা 13 দিলাম, একটা দিলাম হচ্ছে হলো 5, এটা কি সহমৌলিক? 13 মৌলিক, 5 কি মৌলিক? ওরাও থাকবেই না, কারণ মানে অন্যান্য যে সংখ্যাগুলো আছে, এখন তুমি 8 এর জায়গায় যদি 20 দাও, তাহলে এখন কি সহমৌলিক হবে? হুম? এখন কাটাকাটি করা যাবে না, কিছু হলেও কাটাকাটি করা যাবে তো, 4 দিয়ে ভাগ যাবে, এটা এটা হবে 2 আর এটা কত 5 হবে, কাটাকাটি করা যাবে। 8 এর উৎপাদক গুলা কত? 1, 2, 4, 8। আর 20 এর কত? 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 10 আছে, 20 আছে। তাহলে 1 ছাড়াও 2 এবং 4 কি আরো আরো উৎপাদক আছে, বুঝতেছি? সহমৌলিক মানে, হ্যাঁ, এই জন্য সহমৌলিক না। তাহলে কি বুঝতেছি, যারা হচ্ছে যে মৌলিক না, তারা তাদেরকে ভাগ করলে কি সহমৌলিক হইতেও পারে, না হইতে পারে। যেমন এরা কি মৌলিক সংখ্যা না কিন্তু কি সহমৌলিক। আবার এই দুটো কি মৌলিক সংখ্যা না কিন্তু কি সহমৌলিকও না। আর মৌলিক সংখ্যা সবসময় কি হবে? সহমৌলিক হবে। কেন? ওদের মধ্যে এক ছাড়া কোনো আর কোনো সাধারণ উপাদান থাকবে না। মাথা ঢুকতেছে? এগুলো থেকে কিন্তু এমসিকিউ দিবে, মানে এরকম কোশ্চেন থেকে। একটা মৌলিক একটা সহমৌলিক হলে কি হবে? মানে একটা মৌলিক একটা যৌগিক হলে কি হবে? মনে করা দিলে হচ্ছে 13 আর 26। এবার কাটাকাটি যায় না? যায়। এটা মৌলিক, এটা মৌলিক না। তাহলে কি হয়ে গেছে? এটা হতে পারে, না হতে পারে। আবার তুমি দিলে 13 আর দিলে মনে করো 18। দেখো এটা মৌলিক, এটা কিন্তু কি মৌলিক না, কিন্তু তাও কি কিন্তু সহমৌলিক। এবার বুঝছি? তাহলে শুধুমাত্র দুইটা মৌলিক হলে আমরা বলতে পারবো যে এরা সহমৌলিক হবে, কিন্তু মৌলিক না হলে কি সহমৌলিক হইতেও পারে, না হইতে পারে, বুঝছি? সহমৌলিক হবেই, কারণ এদের মধ্যে তো এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই। মৌলিক সংখ্যা মানে কি 1 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে। মৌলিক সংখ্যা মানে কি 1 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। সেগুলা হইতে পারে, না হইতে পারে। যেমন এই যে 8 আর 15 মৌলিক না কিন্তু কি, আবার 8 আর 20 মৌলিকও না, আবার সহমৌলিকও না। এখানে যেমন হচ্ছে 13, 18 একটা কি মৌলিক আর একটা কি মৌলিক না কিন্তু কি সহমৌলিক না। আবার এখানে 13 আর 26 কি
হুম। হ্যাঁ, যেমন এই যে দুটা কাটাকাটি করা যায় না, কিন্তু সমমৌলিক হচ্ছে। আবার এখানে কি একটা একটা হচ্ছে মৌলিক আর একটা কি মৌলিক না, কিন্তু আবার কাটাকাটি করা সমমৌলিক না। কথা বুঝছো? বুঝে বুঝে ইয়ে করো। সহজ কথা কি হলো, যে মৌলিক হলে শুধুমাত্র গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা সমমৌলিক হবে, কি হবে? আর মৌলিক না হলে চেক করে দেখতে হবে, হইতে পারে না হইতে পারে। দেখো, এরপর হচ্ছে মূলদ সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখান থেকে তোমাদের এমসিকিউ 100% শিওর একটা দিবেই, বলবে যে কোনটা হচ্ছে মৌলিক সংখ্যা বা কোনটা মৌলিক মূলদ সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা, এরকম কোশ্চেন থাকবেই। তো এই পড়াশোনা শুধু তোমাদের নাই, ইন্টারও মানে তোমাদের যে যদি ম্যাথ থাকে তোমাদের থাকবে না, কিন্তু চাকরি পরীক্ষা যারা করে ওরাও কিন্তু এগুলো শিখে, মানে বড় ক্লাসে বা ইয়ে হওয়ার পরে চাকরি করার সময় যে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি, এই পড়াশোনা গুলো থাকেই সারাদিন। তো একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর তাহলে আরেকটা কি হবে, আর একটা হচ্ছে বলদ সংখ্যা। কি সংখ্যা? বলদ সংখ্যা। তো এখন হচ্ছে মূলদ সংখ্যা জিনিসটাকে দেখো, ভালো করে মাথায় ঢুকো। পূর্ণ সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, এই যে বড় করে -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, রাইট? এরা সবাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে, দুইটি কি করা যাবে, পূর্ণ সংখ্যার অনুপাতে কি করা যাবে, প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে, তারাই হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, মানে দুটি পূর্ণ সংখ্যার আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এখন দেখো, স্বাভাবিক সংখ্যার চিন্তা করি। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে এগুলা কি বলতো, এগুলা কি মূলদ সংখ্যা হবে? হবে, কেন? এই যে ওয়ান যেটা আছে, ওয়ান কে তুমি 5/5 লিখতে পারো না? টু যেটা আছে এটা কি তুমি হচ্ছে 20/10 লিখতে পারো না? প্রকাশ করা যাবে বলছে। এভাবে যে কোনো সংখ্যাকে দুইটা, এটা পূর্ণ সংখ্যা কিনা, এটা পূর্ণ সংখ্যা কিনা, যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তার মানে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কি কিউ দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যা। আর অমূলদকে কিউ প্রাইম বা কিউ সি দিয়ে প্রকাশ করে, পুরো সেট অমূলদ। বুঝতেছি? তাহলে কি শিখলাম, সকল স্বাভাবিক সংখ্যাকে, যেটা তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো তোমার হচ্ছে 50 আছে না, বলো তো? 50 কি 50/1 লিখতে পারো কিনা? 50 কি পূর্ণ সংখ্যা? ওয়ান ওকে পূর্ণ সংখ্যা। 100/2 লেখা যায় কিনা? যাবে। বুঝে বুঝে দেখো, বুঝলে সহজ আছে, বুঝলে অনেক সহজ। এবার দেখো, তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা হবে? কেন হবে না? -5, -5 কে আমি -5/5 হচ্ছে 1 লিখতে পারি কিনা? তো -5 কি পূর্ণ সংখ্যা না? ওয়ান কি পূর্ণ সংখ্যা না? তা না বলছো কেন? যদি -10/2 লিখি, সমস্যা আছে? জিরো কি পূর্ণ মূলদ সংখ্যা হবে? জিরো কি মূলদ সংখ্যা হবে? জিরো তো এখানে আছে। জিরো কে 0/5 লেখা যায়? তো জিরো কি পূর্ণ সংখ্যা? ওই দেখো, তাকায় দেখো, পূর্ণ সংখ্যা 5 পূর্ণ সংখ্যা। তার মানে সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সকলকে পূর্ণ সংখ্যা ও মূলদ সংখ্যা, এদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। লেখো, এটা যেখানে যা লাগবে সে নিজের মতো করে লেখো। সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাও কি মূলদ সংখ্যা। এবার বাকি আছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কয় প্রকার? লাস্ট ক্লাসে শিখাইছি না? পূর্ণপণিক সংখ্যা থেকে কিভাবে ইয়ে নিতে হয় শিখাই নাই? তোমাদের লাস্ট ক্লাসে কি কি করাইছি? একটু কি দেখাইছি শুধু?
খাতাটা দেখাই। তো আর কিছু দেখাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার এখন আসো দশমিক সংখ্যা যেগুলো আছে, এই দশমিক সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে সসীম দশমিক, সসীম দশমিক, একটা হচ্ছে কি অসীম দশমিক, আর একটা হচ্ছে কি আবৃত বা হচ্ছে কি পৌনঃপুনিক। এখন সসীম মানে 52.3169873 শেষ হয়ে গেছে। যত বড় হয়ে একসময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটাগুলো সসীম, মানে গুণে শেষ করা যাবে, সসীম। তা সীমানা আছে। অসীম মানে কি 9.2831742189888973, কোনো আগামাথা নাই, এভাবে চলতেছে। এগুলো হচ্ছে কি অসীম দশমিক। তাহলে এই পরেরটা যেটা আছে এটাও অসীম, তবে এটার মধ্যে একটা ছন্দ আছে। কি আছে? ছন্দ। বড় বড় 79.238238238 ডট 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 এরকম দেওয়া আছে। তো এরা হচ্ছে কি আবৃত বা পৌনঃপুনিক, মানে এটাকে লেখা হয় কিরকম 79.238 এরকম। প্রথমটা শেষটা দেওয়া হয়, মাঝখানটা দেওয়া লাগে না। এই এই আবৃত বা পৌনঃপুনিক গুলো কিন্তু তোমার ভগ্নাংশ থেকে আসে। কোথেকে আসে? ভগ্নাংশ থেকে। যেমন 10 কে 3 দিয়ে ভাগ করো, কত আসে? 10 কে 3 দিয়ে ভাগ করো। হ্যাঁ, তারপরে দেখো মানে কি 10 ভাগ 3 দুইটা কি পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আসছে। তারপরে হচ্ছে তুমি হচ্ছে যে যদি 40 কে হচ্ছে তোমার 6 দিয়ে ভাগ করো, দেখো তো কত আসে। বুঝছো? তাহলে আবৃত্তি গুলা কোথেকে আসে? তার মানে তোমার এই আবৃত্তি গুলা কি হবে, মূলদ হবে না অমূলদ হবে? বলো। মূলদ হবে, কারণ দুইটা ওই যে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত ভাগ করে আসে এরা। আর এরা কি, এটা কি মূলদ না অমূলদ? 52 3 1 4 6 9। দেখো যেহেতু শেষ হয়ে গেছে, তোমাদের নিয়ম নিশ্চয় মনে আছে, দশমিকের জন্য এক, আর দশমিকের পরে কয়টা আছে এখানে? আটটা। 1 2 3 4 5, তিনটা, ছয়টা, তারপর একটা ভাগ করে দেখো, এটা সসীম। হ্যাঁ, তার মানে মূলদ। এটা একটা পূর্ণ সংখ্যা না? এটা একটা পূর্ণ সংখ্যা না? তার মানে কি সসীম হচ্ছে কি মূলদ, অসীম মানে তারপরে আবৃত বা পৌনঃপুনিকও কি মূলদ। শুধুমাত্র অসীমটা কি হবে, অমূলদ হবে। কেন হবে চিন্তা করো। তুমি যে এখানে 9 2 লিখবা, 4 লিখবা, আর নিচে তো একের পর দশমিক শূন্য কয়টা দিবা? পারবা? পারবা না, কারণ এখানে শেষ নাই, এটা চলতে আছে। এই জন্য এটা হবে কি, অসীম গুলা কি হবে বলো, একটা পাওয়া গেছে, এরা কি বলদ। এই যে বলদ একটা পাওয়া গেছে, এটা হচ্ছে এই যে অসীম দশমিক, এটা হচ্ছে হলো কি অমূলদ। বাকি সসীম যেটা আছে সেটা কি, সেটা মূলদ। আর হচ্ছে আবৃত বা পৌনঃপুনিক যেটা আছে সেটাও কি, বুঝতেছি। মনে করো তোমার দিলে হচ্ছে 5.272727 ডট ডট, আমরা কি করবো 5.2 এর উপর হবে, 7 এর উপর হবে। প্রথমটা শেষটা দিতে হবে। যদি এরকম হয় 28.315294529452945 ডট ডট, তখন কি হবে? হুম, 3 1 তো রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে 5294, তার মানে 52945 এর উপরে 4 এর উপর হবে, এরকম ভাবে দিতে হবে। মানে এই চারটা শুধু রিপিট হচ্ছে বারবার। ঠিক আছে? তো এখন দেখো, এইটা কি হচ্ছে হলো যে আমরা যখন হচ্ছে যদি এরকম লিখি যে আমাদের যে ছোট একটা দিলাম, মানে আমরা 2.38, এই যে এরকম করে করে দিলাম, এটা মানে কি 23888, আর 2.38 দেওয়া মানে কি 383838। এখন এগুলোকে সামান্য ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ কিভাবে নিব, কোন ভগ্নাংশ থেকে আসবে? আমি তো দুই একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত দিয়ে আসে। এখন ওই পূর্ণ সংখ্যাগুলো কি কি, মানে ভগ্নাংশটা কি, সেটা আমাদের জানা দরকার না? আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো। আমি বড়টা দেখাচ্ছি, বড়গুলো দেখালে ছোটগুলো করতে পারবে। নিয়ম হচ্ছে, ভগ্নাংশের নিয়ম হচ্ছে, এখানে ভগ্নাংশের মধ্যে কোনো দশমিক দেওয়া যাবে না, কোনো গুণিত দেওয়া যাবে না, 1 নম্বর শর্ত। আমরা যে লিখতেছি এখানে কি কোনো দশমিক দেওয়া যাবে না, কোনো কি কোনো গুণিত দেওয়া যাবে না, বুঝছি? আচ্ছা, প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে, তাহলে বলো কত হবে? 2831529, দশমিক দেওয়া যাবে না, কোনো গুণিত দেওয়া যাবে না।
মাইনাস পৌনঃপুন্যিকের আগ পর্যন্ত, তাহলে কতটুকু হবে? পৌনঃপুন্যিক এখানে শুরু হয়েছে 28.31, পয়েন্ট তো দেওয়া যাবে না, আগে বলছি। এবার আসো নিচের পার্টটা খেয়াল করো। নিচেরটা হচ্ছে কি, এই উল্টা দিক থেকে শুরু করবো, যে এখান থেকে শুরু করে দশমিক এসে থামবো। কোথেকে? শেষের দিক থেকে এসে দশমিকে ব্রেক করবো। পৌনঃপুন্যিক থাকলে দিব 9, এখানে পৌনঃপুন্যিক আছে 9, এখানে আছে, আছে কিন্তু এই চারটাই আছে, 9 9 9, এই চারটা 9, তারপরে কি 1, যেগুলো থাকবে না এগুলো 0, এগুলো 0, আবার আগানো যাবে না, দশমিকে গিয়ে ব্রেক করতে হবে। এবার মাইনাস করো, ক্যালকুলেটর মাইনাস করে দেখো কত আসে। একই মান আসে, মানে 28 পয়েন্ট, এটাই আসে। আচ্ছা, প্রথমে বিয়োগ করে দেখো কত আসে। ভগ্নাংশটা আগে দেখো, তোমাকে ভগ্নাংশ দেখালে তো আবার আবার ভাগ করে দিলে এটা নিয়ে আসবে, চলে আসবে, ওটা দেখা দিতে হবে না। ভগ্নাংশ কত আসে, বিয়োগ করলে কত আসে? 312463, আর নিচে 9 ট্রিপল, চারটা 9, তারপরে কি রাতের, এটা হচ্ছে ভগ্নাংশ। এবার বলো তাহলে এটা কি হবে? এটা কি হবে? 5.27 মাইনাস 5, ভেরি গুড। নিচে আর হবে না, দশমিকে শেষ হয়েছে, 9 শুধু 9। এবার তাহলে 527 থেকে 5 কেটে কত? 500 কত? 22, ভাগ হচ্ছে 9 9, ভাগ করে দেখো তো ক্যালকুলেটরে কত আসে। 522 ভাগ হচ্ছে 9 9, 2 7 2 আসছে না, দেখো এটা কিন্তু আসছে। সেম ভাবে এটা এটা তাহলে কত হবে? 2.38, 23, ভেরি গুড। ওই যে মাত্রা ঠিক বলছে, 23। কি বলছি? কোনো দশমিক দেওয়া দেওয়া করে দেবা, পৌনঃপুন্যিকের আগ পর্যন্ত। পৌনঃপুন্যিকের আগ আছে 2.3 না 23, 23 নিতে হবে, দশমিক দেওয়া যাবে। আর নিচে হচ্ছে কি, এখান থেকে আসতে হবে, নিচে কত হবে? 90, ভেরি গুড। তাহলে দেখো 238 থেকে 23 গেলে কত হয়? 215 আছে নাকি? 215, এখানে কাটাকাটি করে ছোট হয়, কত হয়? ছোট হয়, ছোট করলে কত হয়? না, ছোট ভাগ করে ছোট হয়, দেখো ভগ্নাংশে, তোমার তো ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 8, 18, এবার ভাগ করে দেখো তো 2.3, তারপরে অনেকগুলো এটা আসে কিনা, আসে। এবার তাহলে লাস্টে এটা করো, 2.38 টা করো, নিজেরা করো, বাকি আগে করে লেখো, দেখো 2.38 টা করো। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা, কি করা? আবৃত বা পৌনঃপুন্যিক থেকে কি করা? সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। হয়ে গেছে লেখা। এখন দেখো তোমাদের এই যে গুণ ভাগ যদি আসে, তোমরা এমসিকিউ এর জন্য পারবা এখন।
সিকিউর জন্য পাবা, বইটা আমাকে একটু দাও, দেখাই দিই। বাঘ দেখা দিলে পুরোটা নিজের উপরে ফেলতে পারবা। যেমন মনে করো 18 গরুর গড় 2.37 অনুভূমিক, বাঘ হচ্ছে 0.45 অনুভূমিক। প্রথমে আমরা কি করবো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো, বলো কত হবে? আর উপরে কত, 237 মাইনাস কত, 23, নিচে কত, 90, ভাগ হচ্ছে এটা কত হবে বলো, 45 মাইনাস 4 ডিভাইড বাই 9। এটা তো 37 থেকে 23 গেলে কত হয়, 214 নাকি? আচ্ছা, আর এটা হচ্ছে কি 41 বাই 9। তো গুণ হলে গুণ করে দিব ক্যালকুলেটারে, আর ভাগ হলে এক এক উল্টে দিব, কি করবো, উল্টে দিব, উল্টে দিলে আমরা একই একই কাটা 214 বাই 41 কাটাকাটি করা যায় ক্যালকুলেটারে, যায় না, তারপর যায় না। আচ্ছা, তো এখানে যেহেতু দেখো কোশ্চেনে যেহেতু পুরোপুরি আছে, লাস্টে আমরা কি করবো, পুরোপুরি দিব, কত আছে এটা, 22.5515595, তারপরে আচ্ছা আবার বলো প্রথম থেকে বলো, 5.219512 19195। তাহলে এখন রিপিট কোন জায়গা থেকে শুরু হয়েছে বলো, 21951, আবার 2195 আসছে, আমাদের কি 21951, বুঝছো? লাস্টে প্রথমে তো এখানে কিন্তু কোশ্চেনে কোনো পড়ে গেছে, আনসারও কি আবার কোনো কোনিকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে সাধারণ পাঁচ নেব, তারপরে গুণ টুন করে বা ভাগ টাগ করে এরপরে। তাহলে তোমরা একটা করো নাকি, কোনো একটা করো লাস্টে, 17 একদম লাস্ট ওঠার করো।